নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন হেমচন্দ্র বাগচির লেখা সোমরস। অম্বুজাক্ষ সরকার কলকাতার কোনো প্রসিদ্ধ ব্যাংকে কাজ করেন। ব্যাংক প্রসিদ্ধ হলেও বেতনের তেমন প্রসিদ্ধি নেই। শ্যামবাজার অঞ্চলে ছোট একটি গলির মধ্যে খান দুই ছোট ছোট ঘর ভাড়া করে সস্ত্রীক অম্বুজাক্ষ বাস করেন। অতি কষ্টে তাঁর সংসার যাত্রা নির্বাহ হয়। এই গল্পের যেখানে প্রারম্ভ, সেখানে একদিন অম্বুজাক্ষকে দেখা গেল রাস্তায় বেলা 9:30টার সময় বাজারে চলেছেন। হাতে একটি ছোট থলে, পায়ে শতছিন্ন মলিন একজোড়া স্যান্ডেল, গায়ে কোঁচার টেপ এবং দৃষ্টি উদ্ভ্রান্ত। শহরে বেশ বর্ষা নেমেছে। কিছুক্ষণ আগে খুব জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাস্তা পিছল এবং স্থানে স্থানে চতুষ্কোণ প্রস্তরখণ্ডগুলি অতি মারাত্মকভাবে আত্মগোপন করে আছে। অম্বুজাক্ষ কোনো দিকে দৃকপাত না করে হন হন করে বাজারের দিকে চলেছেন। পাথরখানার ওপর যেমন অন্যমনস্কভাবে পা দিয়েছেন, অমনি খানিকটা কাদা আর জল ছিটকে এসে তাঁর কাপড়ে লাগল। কিন্তু এতে অম্বুজাক্ষের গতিরোধ হল না। আপন মনেই বলতে বলতে চললেন, যত হতভাগা এক জায়গায় জুটেছে রে, ভাগ্যিস জামাটা পরে আসেনি। হঠাৎ সামনে তাকিয়ে একটু চমকে উঠে অম্বুজাক্ষ যেন কিছুই দেখেননি, এমনিভাবে এগিয়ে চলেছেন। এমন সময় পেছন থেকে ডাক শুনলেন, ও অম্বুজ, আরে দাঁড়াও ভাই, আমি যাচ্ছি বাজারে। আরে কে? নিতাই যে। বড্ড দেরি হয়ে গেছে ভাই, একটু পা চালিয়ে এসো। নিতাই তাড়াতাড়ি অম্বুজাক্ষের পাশে এসে দাঁড়ালেন এবং তারপর দুজনে বাজারের দিকে চলতে লাগলেন। তারপর কি খবর? সন্ধ্যের দিকে দেখা সাক্ষাৎ নেই কেন? আর বলো কেন ভাই, দুর্গতির চরম আরম্ভ হয়েছে। গিন্নি বিছানা নিয়েছেন আজ প্রায় 1.5 মাস হলো। দুটো ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে এই বাজার, এই আপিস, এই রান্না, এই ডাক্তারখানা, প্রাণান্ত হলো। বলো কি হে, কি অসুখ হয়েছে? হ্যাঁ, অসুখ আর কি, জ্বর। জ্বর নিয়েই তো গোলমাল, কি না, রেমিটেন্ট টাইপ। ডাক্তার এখনো কিছু বলেনি, দেখা যাক কি হয়। তাহলে তো বড় মুশকিলে পড়েছ অম্বুজাক্ষ। এরকম করে তো পেরে উঠবে না। কিছু দিনের জন্যে না হয় একটা ঠাকুর টাকুর রাখো। আরে রাখতে আর কার অসাদ রে ভাই, ক্ষমতায় কুলোয় না যে। নাও নাও, বাজার করে নাও, মোটেই দেরি নেই, আর সময় হয়ে গেছে। বাজারের লোকারণ্যের মধ্যে নিতাই আর অম্বুজাক্ষ মিশে গেলেন। অম্বুজাক্ষ যে বাড়িতে থাকেন সে বাড়িটি বড় হলেও তার নির্দিষ্ট ঘর দুটি খুবই ছোট। একটিকে শয়ন এবং বিশ্রাম ঘর করে অন্যটিকে রান্না এবং ভাঁড়ার ঘর করতে হয়েছে। বাড়িটির বাকি ঘরগুলিতে অন্য ভাড়াটেরা থাকেন। কাপড় মেলার জায়গা, পায়খানা এবং কল পৃথক নয়। কাজেই বাড়িখানিতে একটা নিত্য হইচই, আত্মসংরক্ষণের অতি সতর্ক নিত্যকার চেষ্টা, এসব আছেই। এরই মধ্যে অম্বুজাক্ষ সস্ত্রীক বিরল অবকাশ ব্যাংকের কাজ নিয়ে দিনের পর দিন যাপন করেন। বাড়িটিতে বাইরে যাতায়াতের রাস্তা একটি মাত্র। অনেকগুলি লোক একই সঙ্গে বাজার করে একই রাস্তা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছেন। সব শেষে অম্বুজাক্ষকে দেখা গেল রান্নাঘরের সামনের চটের পর্দাটি হাত দিয়ে সরিয়ে, এই নাও বাজার, তুমি আবার ভাত নামাতে গেলে কেন? বলে অম্বুজাক্ষ কলের ঘর অধিকার করবার চেষ্টায় ধাবিত হলেন। মরণ বলে, ভাত নামালে কেন? ভাত যেন উনিই নামাচ্ছেন চিরটাকাল। বলি, পিণ্ডি দেয় কে রেঁধে? এক চোখো কোথাকার। বলে গৃহিণী শ্রীমতী উমাশশী রান্নাঘরের দেওয়ালের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন। বাজারের থলেটিকে মেঝে ঢেলে তরকারি কোটা আরম্ভ হয়েছে। এমন সময় অম্বুজাক্ষ স্নান করে এসে তাড়াতাড়ি ঘরে এসে দাঁড়ালেন। বললেন, হয়েছে হয়েছে, যা হয়েছে দিয়ে দাও। বলে কড়াইটা উনুনে চাপিয়ে তেল ঢেলে দিলেন। তোমার বিছানা ছেড়ে ওটা একেবারে নিষেধ, বুঝলে, ডাক্তার বারণ করেছে। অথচ তুমি রোজ রোজ এইখানে উঠে আসবে, কি অন্যায় বলো দেখি। তরকারি নাড়তে নাড়তে অম্বুজাক্ষ বললেন,
না এলে চলবে কি করে শুনি? কটা ঝিচাকর আছে তোমার যে আমাকে ছুটি দেবে? জন্মের মতো ছুটি হয়তো বাঁচি। উমাশশীর চক্ষু সজল এবং গলার স্বর একটু ভারী হয়ে উঠল। অম্বুজাক্ষ নিঃশব্দে খুন্তি নাড়তে লাগলেন। সত্যিই তো, কটা ঝিচাকর আছে যে উমাশশীকে ছুটি দেওয়া হবে? তার আর ভাববারও অবকাশ নেই। কোনো রকমের তরকারির আলুটা সেদ্ধ হলেই হয়। পরক্ষণেই উমাশশী ঝঙ্কার দিয়ে উঠলেন। তোমার কি একটু আক্কেল নেই? কতবার বলে দিলাম দুটো কষি পেয়ারা আনতে, সে কথা কি তোমার কানেই গেল না? বলিহারি যা হোক, এখন ওষুধ খাই কি দিয়ে শুনি? নিজে তো সেরে সুরে অপিসমুখ হবেন, এখন মর্তই ছেলে মেয়ে দুটো নিয়ে সমস্ত দিন। অম্বুজাক্ষের আপিসের তখন আর বোধহয় ৮ ঘন্টা দেরি। তার কানে তখন কোনো শব্দ প্রবেশ করে না। দৃষ্টি ভাতের থালার দিকে নিবদ্ধ। আগুনের মতো গরম ভাত ডাল এবং তরকারির সঙ্গে মিশ্রিত হয়ে গ্রাসের পর গ্রাসে উদরস্থ হচ্ছে। বাইরের জগতে জুতো, জামা, ছাতি এবং জ্বলন্ত রৌদ্রে চলন্ত ট্রাম ছাড়া আর কিছুই তার লক্ষ্যের বিষয়ভূত নয়। নিতাই আর অম্বুজাক্ষ আপিসে পাশাপাশি বসেন। কাজে কাজেই বন্ধুত্ব হওয়াটা অস্বাভাবিক নয়। খাতা লিখতে লিখতে নিতাই কলমটা একবার তুলে নিয়ে অম্বুজাক্ষের দিকে তাকিয়ে দেখলেন। আধময়লা একটা পাঞ্জাবি, গলার কাছটায় ঘামে মলিন হয়ে উঠেছে। পায়ে ক্যাম্বিসের জুতো বহুদিনের সংস্কার অভাবে জীর্ণ। বন্ধুর কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। এই নিয়ে চলেছে দিনের পর দিন। নিতাই কতদিন কত অনুযোগ অভিযোগ করেছেন, বলেছেন, এর চেয়ে ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া হয়ে জন্মালে পারতে অম্বুজ, আমারও সংসার আছে, কই দেখেছ কোনোদিন আমাকে অপরিষ্কার থাকতে? আর মাইনের কথা যদি ধরো, তাহলে তোমার আর আমার মাইনে তো একই ভাই। তবে শুধু শুধু নিজের এমন হাল করে রেখেছ কেন বলো দেখি? আজ অম্বুজের দিকে চেয়ে নিতাইয়ের কি জানি কেন হঠাৎ কোনো প্রশ্ন করতে সাহস হলো না। তার মনে হলো এই সমস্ত ব্যাংকটায় এর চেয়ে দুঃখী মুখ যেন তিনি আর কোনোদিন দেখেননি। কি ভেবে কলমটি হাতে তুলে নিয়ে অম্বুজের দিকে তিনি চেয়ে রইলেন। হঠাৎ নিতাইয়ের দিকে অম্বুজাক্ষের দৃষ্টি ফিরল। একটু হেসে প্রশ্ন করলেন, কি দেখছো ভাই, রূপ? হ্যাঁ, রূপই বটে। কি রূপই হচ্ছে দিন দিন। বলি, অভাবটা তোমার একার নাকি হে অম্বুজাক্ষ? আরে তুমি ঠিক বুঝবে না নিতাই, আমি যতই বোঝাই তুমি ঠিক বুঝবে না। বুঝি আর না বুঝি অনেকখানি যে তোমার নিজের ইচ্ছাকৃত, এ কথা কি স্বীকার করবে না? খাতা লিখতে লিখতে অম্বুজাক্ষ হো হো করে হেসে উঠলেন। বললেন, নিজের ইচ্ছে? কোথায় নিজের ইচ্ছে? ও বস্তুটাকে বিসর্জন দিয়েছি বহুকাল। যা দেখছো সবই ভাগ্যকৃত। ভাগ্য মানো নিতাই। নিতাই আপন মনে আবার খাতা লিখতে আরম্ভ করলেন। খানিকটা লিখে আবার প্রশ্ন করলেন, এই বউ কেমন আছে আজ? ডাক্তার কি বলছে? বউ সেই একই অবস্থা, বিশেষ কোনো পরিবর্তন নেই। ডাক্তার আর কি বলবে, কিছুদিন পরেই হয়তো বলবে টাইফয়েড, না হলে টিবি। রোগ আর কিছুই নয় নিতাই, রোগ হচ্ছে দারিদ্র। তা অনেকটা সত্যি বটে, তবে ব্লাডটা একবার এক্সামিন করে দেখো দেখি। কিছু পাওয়া যায় যদি, তাহলে সেই সূত্র ধরে চিকিৎসা চলতে পারে। আরে তা কি আর বাকি রেখেছি নিতাই, সমস্তই হয়েছে। ডাক্তারই এখনো কোনো হদিশ পায়নি, তো আমরা তো লেম্যান। কোনো হদিশ পাওয়া যায়নি বলো কি হে? আজকের দিনে বিজ্ঞান কি মিথ্যে হবে? ভাই নিতাই, বিজ্ঞানের পরীক্ষার ফলও টাকা দিয়ে কিনতে হয়। কোথায় পাবো ভাই অত টাকা? আজ 1.5 মাস হলো ভুগছে। যা সামান্য পুঁজি ছিল চিকিৎসাতেই ব্যয় হয়ে গেল। কাজেই ভাগ্য মানা ছাড়া আর উপায় কি? খাতা লিখতে লিখতে নিতাই ক্রমশ নিস্তব্ধ হয়ে গেলেন। তার অভিজ্ঞতায় এত দুঃখের বিচিত্রতা নেই। স্ত্রী স্বাস্থ্যবতী, অসুরের মতো খাটুনি খাটে। নিজের স্বাস্থ্যও ভালো, ছেলে মেয়ে কিছুই হয়নি। এই একটিমাত্র সনাতন দুঃখ বন্ধু মহলে প্রচার করবার মতো আছে। এ দুঃখকে বন্ধুরা আমলই দেয় না। কাজেই নিতাই অম্বুজাক্ষের বিচিত্র দুঃখের কাহিনীর মধ্যে আর তল পেলেন না।
রবিবার, সমস্ত সপ্তাহের সীমাহীন ব্যস্ততা একদিনের অবকাশের মধ্যে সার্থক হয়ে ওঠে। অম্বুজাক্ষের বাসার সামনের গলিটি আজ অকারণ হাসি কোলাহলে মুখরিত। কয়েকজন ভদ্রলোক সামনের রোয়াকে বসে চা খাচ্ছেন, কেউ বা তাস খেলছেন, এবং কেউ বা ছোট ছোট ছেলে মেয়ে পরিবৃত হয়ে সেতারে মনোনিবেশ করেছেন। অম্বুজাক্ষ সকালে উঠে বিছানা ইত্যাদি যথারীতি তুলে রেখে স্টোভ জেলে একটু হালুয়া তৈরি করে ছেলে মেয়ে দুটিকে খাইয়েছেন এবং নিজের জন্য কেটলি করে জল চাপিয়ে দিয়েছেন স্টোভের ওপর। উমাশশী চাদরে আপাদমস্তক মুড়ি দিয়ে চুপ করে শুয়ে আছেন। স্টোভ জ্বলছে এবং নিস্তব্ধ ঘরের মধ্যে রবিবারের সকালে তার একটানা সাঁই সাঁই শব্দটির মধ্যে অম্বুজাক্ষ যেন বহুদিনের হারানো একটি সুরের সন্ধান পেয়েছেন। এমনিভাবে চৌকিতে বসে বসে তিনি ভাবছেন, প্রথম চাকরি হয়েছে। একটি বাসা ঠিক করে উমাশশীকে আনতে গেছেন অম্বুজাক্ষ। উমাশশীর তখন সুন্দর স্বাস্থ্য, প্রসন্ন মন। রাত্রে উমাশশী বাসাটির কত খবর খুঁটিয়ে খুঁটিয়ে নিল। প্রথম যৌবনের দিনগুলি, তারপর থেকে জীবন সেই একই প্রবাহে যদি বয়ে চলত। অম্বুজাক্ষ একটি ছোট দীর্ঘশ্বাস ফেলে স্টোভের কাছে এগিয়ে গেলেন। কেটলির মুখ দিয়ে অজস্র বাষ্প ঢাকনিটাকে ফেলে দেবার চেষ্টা করছে। অম্বুজাক্ষ তার মেয়ের নাম ধরে ডাকলেন, কমলা, ও কমলা, একটু দুধ নিয়ে এসো তো মা, ও ঘর থেকে। 5 বছরের মেয়ে কমলা বাইরে খেলা করছিল। তার 2 বছরের ছোট ভাইটি উমাশশীর কাছে তখনও শুয়ে আছে। বাবার ডাকে সাড়া দিয়ে কমলা ছুটে এসে ঘরের মধ্যে দাঁড়ালো। হ্যাঁ, এই যাও তো মা, ও ঘর থেকে একটু দুধ নিয়ে এসো, চা হবে। অম্বুজাক্ষ বললেন। চা হবে বাবা, যাই। বলে কমলা ও ঘরে চলে গেল। চা হয়ে গেলে বাবা তাকে একটি ছোট কাপে করে চা খেতে দেন। সেই কথাটি তার সর্বাগ্রে মনে পড়ল। উমাশশী চাদরখানি সরিয়ে ফেলে উঠে বসলেন। কঙ্কালসার রুগ্ন দেহ, মাথার সামনের দিকে চুল উঠে গিয়ে সিঁথির কাছে একটু ছোট টাকের মতো হয়েছে। রক্তলেশহীন সাদা মুখ, সকালের আলোয় আরও পাণ্ডুর বলে মনে হচ্ছে। হাঁটুর উপর হাত রেখে কপালটি টিপে ধরে উমাশশী আপন মনেই বলতে লাগলেন, হতচ্ছাড়া জ্বর 99 আর কিছুতেই কমে না। কমলা দুধ এনে দিয়ে জানলার ধারে বসে তার ছোট্ট পুতুলের বাক্সটি নিয়ে নাড়াচাড়া করছে। অম্বুজাক্ষ উমাশশীর দিকে চেয়ে বললেন, দেখো তো একবার থার্মোমিটার দিয়ে কত জ্বর আছে। উমাশশী বিরক্তির সুরে বললেন, দেখো কে যাও তুমি, আমি আর পারি না বাবু নিত্য নিত্য ওই জ্বর দেখতে। দেখলে সারবে কি বলতে পারো? হ্যাঁ সারবে, রোজ 6 বার করে দেখতে বলেছে ডাক্তার, 2 বারও তো হয় না। উমাশশী আর কোনো কথা না বলে ছেলেটিকে তার শীর্ণ বুকের উপর তুলে নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন। অম্বুজাক্ষ চা তৈরি করে উমাশশীর জন্য কাপটি ঢাকা দিয়ে রেখে নিজের কাপটি নিয়ে বাইরের রোয়াকে বেরিয়ে গেলেন। এখনই ডাক্তারখানা যেতে হবে, তারপরে বাজার আনা, ওষুধ আনা এবং রান্নার জোগাড় দেখা। রবিবারও তার কাছে নিত্য অভিশাপের মতো। কমলা পুতুল রেখে দিয়ে আবার বাইরে খেলতে চলে গেল। অম্বুজাক্ষ মনে মনে হিসাব করে দেখলেন, উমাশশীর এই অসুখের ব্যাপারে তার যে সামান্য সঞ্চয় ছিল তার সমস্তই নিঃশেষিত হয়েছে। কিন্তু এই একমাত্র সম্বল শেষ করেও উমাশশীকে যদি রোগমুক্ত করতে পারা যেত, তাহলেও একটা সান্ত্বনার কথা ছিল। রোগমুক্ত হওয়া তো দূরের কথা, উমাশশীর শারীরিক ব্যাধি যেন তার মনেও সংক্রামিত হচ্ছে। কি অসম্ভব রাগ আর বিরক্তি এসেছে উমাশশীর, সে কথা ভাবলেও বিস্মিত হতে হয়। সেদিন মেয়েটাকে খাওয়াতে বসে অকারণে তার গালে 2-3টে ঠোনা মেরে তার কান ধরে হিড়হিড় করে টানতে টানতে একেবারে কলতলায় নিয়ে গিয়ে বসিয়ে রাখল। উমাশশীর হাতের নখ লেগে মেয়েটার কান দিয়ে রক্ত পড়তে লাগলো। সে ফুলে ফুলে কাঁদতে আরম্ভ করল। বাইরে যেমন শীর্ণ হয়ে আসছে উমাশশী, তার মনও তেমনি সংকীর্ণ হয়ে আসছে। অম্বুজাক্ষ রাস্তায় চলতে চলতে ভাবতে লাগলেন, এ ব্যাধির ওষুধ কোথায়? সে ওষুধ যে ডাক্তারের ডিসপেন্সারিতে নেই এ কথা ধ্রুব সত্য। সাধ্যমতো চিকিৎসা করাতে তো তিনি বাকি রাখেননি। ফলে টেম্পারেচারের খাতা 99 অঙ্কে ভর্তি হয়ে গেল।
ডাক্তারখানার খাতায় ঋণের পরিমাণ বাড়তে লাগলো এবং মনের মধ্যেও যে শান্তি অশান্তি তৃপ্তি অতৃপ্তির একটা জমা খরচের খাতা আছে, তাতে অশান্তি আর অতৃপ্তিই বেড়ে চলেছে। পকেটে হাত দিয়ে অম্বুজাক্ষ টেম্পারেচারের খাতাখানা বার করলেন। প্রত্যেক তারিখের নিচে উমাশশীর জ্বরের গতি প্রকৃতি নির্দেশের অঙ্কপাত। মানুষের অসীম ধৈর্য অনিশ্চিত রোগমুক্তি কামনায় যেন এর প্রত্যেক পাতাটিতে নিঃশেষ হয়েছে। রৌদ্রের উত্তাপ বেড়ে উঠেছে। অম্বুজাক্ষ একটি ডাস্টবিনের দিকে তাকিয়ে আপন মনেই যেন বললেন, না না, কখনোই নয়, এমন করে সর্বনাশের পথে আর যেতে পারিনি। পাশ দিয়ে কয়েকটি লোক অম্বুজাক্ষের দিকে কৌতূহলী দৃষ্টি ফেলতে ফেলতে চলে গেল। ততক্ষণে অম্বুজাক্ষ দুহাত দিয়ে টেম্পারেচারের খাতাখানি ছিন্ন বিচ্ছিন্ন করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। চুলোয় যাক, চুলোয় যাক, আমি আর পারি না, হে ভগবান। আপন মনেই কথা কয়টি বলতে বলতে অম্বুজাক্ষ আস্তে আস্তে এগিয়ে চললেন। ওষুধ ডাক্তারখানায় নেই, ওষুধ আছে অন্যত্র, নইলে রোগ সারে না কেন? থাকুক 99, দেখি কদিন থাকে। ওষুধের টাকায় ভালো দেখে কিছু ফলটল কিনে নিয়ে যাই ওর জন্যে। এই ভেবে অম্বুজাক্ষ বাজারের দিকে চলতে লাগলেন। বাজারের সামনের কাপড়ের দোকানখানায় অসম্ভব ভিড়। সামনে একখানা মোটর দাঁড়িয়ে। 2-3টি ছোট ছোট ছেলে মেয়ে সঙ্গে নিয়ে সম্ভবত বাড়ির গৃহিণী জামা কাপড় পছন্দ মতো কিনতে এসেছেন। ছেলে মেয়েগুলির কি সুন্দর স্বাস্থ্য। দোকানদার সামনে ভালো ভালো কাপড়ের থান ধরে আছে, আর গৃহিণী তার অপরূপ হাসি ভরা প্রসন্ন মুখে এক একখানি করে হাত দিয়ে দেখে নিচ্ছেন। ছেলে মেয়েগুলি কলরব করছে, এটা নয় মা, ওইটে ওইটে। অম্বুজাক্ষ সমস্ত দৃশ্যটার ওপর একবার চোখ বুলিয়ে নিলেন। মনে মনে বললেন, ব্যাধির ওষুধ ডাক্তারখানায় নেই, সে আছে অন্যত্র। কিন্তু কোথায় সে ওষুধ? মানুষের কত দুঃসাধ্য চেষ্টায়, কত আত্মঘাতী পরিশ্রমে সে মৃত সঞ্জীবনী তার করতলগত হবে, এ সমস্যার সমাধান অম্বুজাক্ষ করতে পারেননি। শুধু তিনি এইটুকু বুঝলেন যে ডাক্তারখানায় দামি ওষুধের শিশির মধ্যে সবসময় তাকে পাওয়া যায় না। একশের বেদানা এবং আরও কিছু ভালো ফলটল নিয়ে অম্বুজাক্ষ বাসায় ফিরলেন। চটের পর্দাটি সরিয়ে ঘরের মধ্যে এসে দেখেন উমাশশী উনুন ধরিয়ে সাগু জাল দিচ্ছেন। তাঁর দিকে চেয়ে অম্বুজাক্ষ বললেন, এই নাও, আজ আর ওষুধ খেতে হবে না। কি এনেছো ওতে? এই বেদানা, আঙুর, নাশপাতি এইসব আছে। ছেলেদের দাও, তুমিও খাও, আর গরম জল করে বেশ করে গা মুছে ফেলো। আজ আবার ফল আনবার শখ হলো কেন? ডাক্তার বলেছে বুঝি? না, ডাক্তার বলেনি, ডাক্তার আর বলবেও না, ডাক্তার আর আসবে না এই বাড়িতে। তবেই সব হয়েছে। যাও বা ওষুধ খেয়ে কোনো রকমে টিকেছিলাম, তাও তুমি আর চাও না। বলি, এমনি করেই কি মানুষকে মেরে ফেলতে হয়? এর চেয়ে গলা টিপে মেরে ফেলো না কেন? দেখো, এই মিছিমিছি বকো না এমন করে, আমি আর পারছি নে, আমার ক্ষমতায় আর কুলোচ্ছে না। আমি যা বলি তাই করো দেখি, তোমার অসুখ বিসুখ সব সেরে যাবে। ক্ষমতায় যখন কুলোচ্ছে না, তখন আবার নবাবি করে ফল আনতে গেলে কি জন্য? এদিকে পরনের কাপড় জোটে না, আবার বেদানা খাওয়াবেন রোজ রোজ। উমাশশীর রোগপাণ্ডুর মুখে একটা তিক্ত বিরস বিভৎস হাসি ফুটে উঠল। অম্বুজাক্ষ সেদিকে আর চাইতে পারলেন না। তাড়াতাড়ি চটের পর্দাটি সরিয়ে বাইরে এসে দাঁড়ালেন। দোতলার দত্তগৃহিণীর ভারী একটা কুঅভ্যাস ছিল। আলসের পাশ দিয়ে মাঝে মাঝে তিনি অম্বুজাক্ষের শ্রীহীন সংসারের দিকে উঁকি দিতেন। টুকরো টুকরো যেসব দৃশ্য তাঁর চোখে পড়ত, ভালো লাগুক মন্দ লাগুক, সেগুলোকে তিনি মনে মনে উপভোগ করতেন নিশ্চয়ই। সেদিনও এমনি অভ্যাসের বশে উঁকি দিয়ে দেখলেন উমাশশী মাথার কাপড় খুলে দিয়ে কলতলায় বসে আছেন। কলের ক্ষীণতম ধারাটি উমাশশীর কেশবিরল মস্তকে এসে পড়ছে এবং উমাশশী সেই অপ্রচুর প্রবাহটিকে সর্বশরীরে গ্রহণ করবার জন্য অস্থিবহুল পাঁজরে ক্রমাগত হাত ঘষছেন। ওপর থেকে দত্তগৃহিণী চিৎকার করে বললেন, ও বামুন বউ, বলি হচ্ছে কি? অসুখ শরীরে দেখছি দিব্যি চান করছো। ওপরের দিকে তাকিয়ে মাথার কাপড়টি একটু টেনে দিয়ে উমাশশী বললেন, না মা, ডাক্তারের এখন আর বারণ নেই কি না, তাই চান করছি।
এখন ওষুধ খাওয়ার পাট উঠে গেছে। এখন শুধু বেদানার রস, দুধ, রোজ চান করা এই সব হচ্ছে। তাই এতে শরীর ভালো বোধ করছি মা, যাই বলুন। ভালো হলেই ভালো বাছা, আমরা তো ভেবে ভেবে সারা হলুম। সোনার ঘর সংসার তোমার বাছা, সেরে সুরে দেখে শুনে নাও। তাহলে ডাক্তারের বারণ নেই, কি বলো বামুন বউ? না মা, বারণ নেই, আপনার ছেলে গিয়ে জেনে এসেছে। আর তাছাড়া কদিনই বা বিছানায় থাকবো, যা পারি একটু আধটু না দেখলে কি করে চলে বলুন। আপনার ছেলে তো খেটে খেটে সারা হলো, আপিস করবে, ডাক্তারখানা হাঁটবে না রাঁধবে। তা বেশ হলো মা, ভালোই হলো। কেমন শরীর, কি হয়ে গেছে মা? মুখখানিও দেখবার জো ছিল না, তবু আজ দেখে মনটা খুশি হলো। অতি কোমল আত্মীয়তার সুরে দত্তগৃহিণী কথা কটি বলে ছাদের ওপাশে অন্তর্হিত হলেন। কাপড় কাচতে কাচতে উমাশশী বলতে লাগলেন, মোর মাগি, দরদ জানাতে আর জায়গা পান না যেন। অসুখে ভুগলাম আজ 2 মাস, উনি আজকে খোঁজ নিতে এসেছেন। কাপড় কেচে নিয়ে ছাদে মেলতে যাচ্ছেন উমাশশী। এমন সময় পেছন থেকে কমলার ডাক শুনতে পেলেন। মা, ও মা, বাবা এসেছে, তোমাকে ডাকছে। কাপড় মেলে দিয়ে যাচ্ছি, বলগে যা। বলে উমাশশী ছাদে উঠে গেলেন। সন্ধ্যা হয়ে এসেছে। অম্বুজাক্ষ চৌকিতে বসে জুতোর ফিতে খুলছেন। আপিস থেকে ফিরতে আজ তার একটু দেরি হয়ে গেছে। ছোট খোকা হামাগুড়ি দিয়ে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খাদ্যবস্তুর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। আস্তে আস্তে জামাটি খুলে অম্বুজাক্ষ আলনায় রাখলেন। এমন সময় সিক্ত বস্ত্রে উমাশশী ঘরের মধ্যে এসে দাঁড়ালেন। ভর সন্ধেবেলায় আবার ডাকলে কি জন্য? আমার এখন মরবার ফুরসত নেই। কি দরকার বলো, বলো শিগগির। ধীর ক্লান্ত কণ্ঠে অম্বুজাক্ষ বললেন, এই কাপড়টা ছেড়ে ফেলো, ভিজে কাপড়ে থেকো না। কাপড় ছেড়ে এ ঘরে একবার আসবে, খুব বেশি তাড়াতাড়ি নেই। পরিষ্কার শাড়িখানা নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে উমাশশী বলে গেলেন, ন্যাকামি দেখলে গা জ্বালা করে, যেন একটা সং। যা দরকার তা কি আর এক কথায় বলা হতো না নাকি? অম্বুজাক্ষ জানলার ধারে টিনের চেয়ারখানা টেনে নিয়ে বসলেন। চুরুট বড় একটা তাঁকে টানতে দেখা যায় না। গলির ভেতর দিয়ে যে দক্ষিণের হাওয়াটি পথ ভুল করে এই ঘরে এসে পড়েছে, সেই হাওয়াটি উপভোগ করতে করতে অম্বুজাক্ষ আজ একটি চুরুট ধরিয়ে অন্য মনে টানতে লাগলেন। কখন যে উমাশশী এসে দাঁড়িয়েছেন তা তিনি লক্ষ্য করেননি। ও মা, তামাক পোড়া গন্ধ বেরোচ্ছে কোথা থেকে ঘরের মধ্যে? তবেই হয়েছে, ও নেশা আবার কবে থেকে ধরলে গো? সর্বনাশ হলো, যেটুকু বাকি ছিল এবার তাও শেষ হবে। উমাশশীর গলার স্বর অধীর, রূঢ় এবং তিক্ত। আর চোটে যেও না উমাশশী, মানুষের এসব দরকার হয় বুঝলে। এদিকে এসো, শুনে যাও। বলে অম্বুজাক্ষ চেয়ার থেকে উঠে আনলার কাছে গেলেন এবং জামার পকেটে হাত দিয়ে কি একটা জিনিস বের করলেন। অন্ধকারে তা ভালো করে বোঝা গেল না। তারপর উমাশশীর দিকে এগিয়ে এসে বললেন, এই নাও উমাশশী, গোয়ালার দুধের দেনা দিয়েও যা থাকবে তাতে তোমার 2 জোড়া ভালো শাড়ি হবে, নাও ধরো। কি গো, কি এ তুমি কোথায় পেলে? আজ তো মাসের সবে 15 তারিখ, মাইনে তো পেয়েছো, তবে এ আনলে কি করে? বলে উমাশশী 2 বিস্ফারিত নয়নে হাতের উপরে খোলা 2খানি নোটের দিকে চেয়ে রইলেন। আরে যেখান থেকে হোক, যেমন করে হোক, আমি পেয়েছি, তুমি রেখে দাও। যা করতে বললাম তাই করো। দাঁড়াও, একটা আলো জেলে নিয়ে আসি। বলে উমাশশী ঘর থেকে বেরিয়ে গেলেন। অম্বুজাক্ষ চুরুটটি হাতে করে বাইরে বেরিয়ে গেলেন। ঘরে থাকলে তিনি দেখতে পেতেন উমাশশী ঘরের কোণে গলায় আঁচল দিয়ে তাঁর আরাধ্য কোনো দেবতার উদ্দেশ্যে বারবার প্রণাম জানাচ্ছেন। বহুদিনের ব্যাধিরুদ্ধ চোখের জল আজ বাঁধ ভেঙে ফেলে তাঁর 2 শীর্ণ শুষ্ক পাণ্ডুর গালের ওপর দিয়ে ঝরে পড়ছে। পুরুষের ভাগ্য এবং আরও একটা কি রহস্যময় বস্তুর জ্ঞান দেবতাদেরও নেই, মানুষের কি করে থাকবে, এই ধরনের একটা প্রবচন আছে।
অম্বুজাক্ষ তাঁর ভাগ্য রহস্যের সন্ধান কি করে পেলেন তা ঠিক জানা গেল না, কিন্তু প্রত্যহ আপিস থেকে ফিরতে তাঁর রাত হতো এবং 7 দিন 8 দিন 10 দিন পর পর পরিশ্রম ক্লান্ত অম্বুজাক্ষ এই নাও উমাশশী বলে স্ত্রীর হাতে কোনোদিন 2খানা, কোনোদিন 3খানা এবং কোনোদিন 4খানা করে নোট দিয়ে দিতেন। একটা অধীর আনন্দে উমাশশীর সর্বদেহ মন চঞ্চল হয়ে উঠত। তাই প্রতিদিন সন্ধ্যায় ঘরের কোণে বসে তার প্রণামের মাত্রাও বেড়ে গেল। প্রার্থনা করতেন, মনে বল দাও আমার হে ঠাকুর, সব দিক সামলাবার শক্তি দাও। পরের মাস থেকে যেদিন দেখা গেল একজন ঠিকে ঝি উমাশশীর এঁটো বাসনের কাঁড়ি নিয়ে কলতলায় বসে বসে মাজছে, সেদিন দত্তগৃহিণী ওপর থেকে এক গাল হেসে উমাশশীকে অভ্যর্থনা করলেন। বলি, এ না হলে কি আর চলে বামুন বউ? কথায় বলে 5টার সংসার, আজ না থাকে কাল হবে। একটা ঝিটি না হলে পেরে উঠবে কেন? উমাশশী এসব কথার বড় একটা জবাব টবাব দেন না। সংসারে সৌভাগ্য আসছে তাঁর বন্যার মতো, তারই অধীর আনন্দে তার মন সর্বদাই উন্মনা। এ আনন্দ যেন নেশার মতো, দেহ মনকে কি নিবিড়ভাবে যেন আচ্ছন্ন করে আছে। কে কোথায় সামান্য কিছুতে কি মন্তব্য প্রকাশ করে ফেলল সেদিকে লক্ষ্য দেবার সময় নেই উমাশশীর। সেদিন সকালে স্নান করতে করতে তার মনে হলো পাঁজরের হাড় কখানা আর দেখা যায় না। একটা স্নিগ্ধ লঘু মেদস্তর সর্বশরীরে বড় লোভনীয় লাবণ্য বিস্তার করতে আরম্ভ করেছে। নিজের শরীরের দিকে উমাশশী বহুকাল চেয়ে দেখেননি, আজ যেন তার বহুদিনের জড়তার ঘুম ভেঙে গেল। স্নান করে উঠে তাই প্রথম সূর্যের দিকে তাকাবার চেষ্টা করে অর্ধনিমিলিত চোখে একটি নমস্কার নিবেদন করলেন। অম্বুজাক্ষ যখন আপিস থেকে ফিরলেন তখন রাত প্রায় 9টা। উমাশশী আজ স্বল্প প্রসাদিত বেশে খোকাকে কোলে নিয়ে দুধ খাইয়ে দিচ্ছিলেন। বিছানায় সুন্দর শুভ্র চাদর পাতা, নিরাভরণ গৃহসজ্জা সুনিপুণ হস্তে পরিচ্ছন্ন বেশ। ধূপের একটা মৃদু সৌরভ ঘরের মধ্যে এলেই অনুভব করা যায়। অম্বুজাক্ষ ঘরের মধ্যে এসে জামা খুলতে খুলতে বললেন, বাহ, আজ যে ধূপ জ্বেলেছ দেখছি। এই না হয় টাকাটা রাখো, বাসাটা বোধহয় বদলাতে হবে, কি বলো? উমাশশী স্তম্ভিত দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে রইলেন। খোকাকে নামিয়ে রেখে তিনি যে আজ স্বামীর হাত থেকে টাকা নিয়ে বাক্সে রাখবেন এমন শক্তিও আজ যেন তার নেই। অম্বুজাক্ষের হাতে আজ 1খানা 2খানা নোট নয়, অনেকগুলি নোট এবং টাকা ঘরের আলোতে ঝকমক করে উঠল। রাত্রে খেতে বসে অম্বুজাক্ষ বললেন, শরীর কেমন বুঝছো আজকাল? কই জ্বর টর তো কিছুই বুঝি নে, ভালোই আছে বোধহয় শরীর। উমাশশীর কণ্ঠস্বরে আর সেই রুক্ষতা নেই, কণ্ঠস্বর স্নেহার্দ্র, প্রতি মুহূর্তের অমঙ্গল আশঙ্কায় ধীর এবং করুণ। তাহলে ভালোই আছো, এই বাসাটা বদলে ফেললে শরীর আরো ভালো হবে বোধহয়। অম্বুজাক্ষ খাওয়া শেষ করে স্ত্রীর দিকে একবার চাইলেন। উমাশশীর চোখের দৃষ্টি তাকে তার প্রথম যৌবনের দিনগুলিতে মুহূর্তের জন্য ফিরিয়ে নিয়ে গেল। একটা মৃদু স্বস্তির নিঃশ্বাস ফেলে অম্বুজাক্ষ আসন ছেড়ে উঠে পড়লেন। দত্তগৃহিণী আজ আর ওপর থেকে কথা বলছেন না, তিনি নিচে নেমে এসেছেন। বাসার আরও অনেকে এসেছেন। সত্যনারায়ণের পুজো দিয়ে পরনে একখানি দামি গরদের শাড়ি উমাশশী সকলকে প্রসাদ বিতরণ করছেন। একখানি পাথরের ডিশে বিবিধ ফল মূল মিষ্টান্ন সাজিয়ে দত্তগৃহিণীর সামনে ধরে দিয়ে উমাশশী বললেন, আশীর্বাদ করবেন মা, আপনাদের আশীর্বাদ পেলেই আমার কাজ। আহা, করব বই কি বাছা, করব বই কি। চিরকাল তোমাদের আশীর্বাদ করে আসছি মনে মনে, তার ফল কি ফলবে না? বেঁচে থাকো বাছা তোমরা দুজন, স্বামী পুত্র নিয়ে সুখে ঘর কন্যা করো। এর চেয়ে বড় আশীর্বাদ আমি আর জানি নে বামুন বউ। আর 2টো আম দেবো মা, বেশ মিষ্টি আম, নিজে কিনে এনেছে বাজার থেকে। আহা, দেবে বই কি বাছা, দেবে বই কি। আবার কবে দেখা হবে বামুন বউ? বাসা তো ছেড়ে দিয়ে চললে, তা কেমন বাসা হলো একবার দেখিয়ে এনো বাপু।
বাসা মা ছাড়তাম না, ধরুন এইখান থেকেই তো সব। কিন্তু আপনার ছেলের জিদ, কি করি? হ্যাঁ, বাসা দেখবেন বই কি, আপনার ছেলেই একদিন দেখিয়ে আনবে। 6-7খানা ঘর আছে শুনেছি। অত ঘর নিয়ে কি যে হবে তা জানি নে বাপু। খাওয়া দাওয়া শেষ করে বিপুল দেহভার নিয়ে উপরে উঠতে উঠতে দত্তগৃহিণী বলতে বলতে চললেন, টাকার দেমাগ তো খুবই হয়েছে দেখছি। টাকা এখন থাকলে হয়। আপিসে নিতাই আজ কিছুদিন ধরে অম্বুজাক্ষের বেশভূষা লক্ষ্য করে দেখছেন। মুখে কিছুই বলেননি, কারণ পরিবর্তন যৎ সামান্য। জামার কলারে ঘামের চিহ্ন আজকাল আর দেখতে পাওয়া যায় না। ক্যাম্বিসের জুতোর পরিবর্তে ভালো একজোড়া জুতো পায়ে উঠেছে। কিন্তু নিতাই সেদিন আর চুপ করে থাকতে পারলেন না, যেদিন তিনি দেখলেন অম্বুজাক্ষ আপিসের ছুটির পর পকেট থেকে একটা দামি সিগারেট কেস বের করে নিতাইয়ের সামনে ধরলেন। স্মিত মুখে নিতাই বললেন, কি হে অম্বুজ, আজকাল ব্যাপার কি তোমার? অফিসের পর তো দেখাশোনাই আর হয় না। জামা কাপড় জুতো বদলেছ, সিগারেট খাচ্ছ, কি ব্যাপার বলো দেখি? কেন, তুমিই তো বলতে জামা কাপড় জুতো বদলাতে। বেশি শুধু একটা সিগারেট কেস, ইয়ার এমন কি মারাত্মক ব্যাপার যার জন্য এত অবাক হচ্ছ? না, অবাক হইনি, তবে তোমার কিছু একটা ঘটেছে বলে মনে হচ্ছে। মুখ যে এত প্রসন্ন দেখিনি হে, এখন যে প্রায় সদাই হাসি হাসি ভাব। তুমি কিছু না বললেও আমি বুঝতে পারি না ভাবো। বউ কি সেরে উঠেছে নাকি? হ্যাঁ ভাই, বউ সেরে উঠেছে। দিব্যি এখন সংসারের কাজকর্ম দেখছে শুনছে। কিন্তু ভাই, এর মধ্যে একটা ব্যাপার ঘটে গেছে। ডাক্তারি ওষুধ একদম বন্ধ করে দিয়ে শুধু ফলমূল আর দুধ এই খাইয়ে নেচারের ওপর ছেড়ে দিয়ে এখন বেশ সেরে উঠেছে। এরকম হেলথ ওর আগে কখনো দেখিনি বললেই চলে। যাক, যেমন করেই হোক সেরে গেছে শুনে খুশি হলাম। আর সেই বাসাতেই আছো তো? হ্যাঁ, এখনও সেখানেই আছি, তবে শিগগির বাসা বদলাবো এই মাসের শেষে। বেশ বেশ। তার সন্ধ্যের দিকে কি করো? একবার ক্লাবের দিকে এলেই তো পারো। অল্প একটু হেসে অম্বুজাক্ষ বললেন, সন্ধ্যের দিকেই তো কাজ ভাই, আজকাল বড্ড বিজি থাকি এই সন্ধ্যের দিকে। এই ধরা পড়ে গেছো জাদু, তাই বলি অম্বুজ আমাদের ডুবে ডুবে জল খাচ্ছে নিশ্চয়ই। কি করো কি বলো তো মানিক? আরে সে নানা ধরনের কাজ, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, ধরে নাও ব্রোকারি। বেশ বেশ, আর অনেক রকম না করলে আজকাল সংসার চালানোই দায়। বলে নিতাই একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। বাস থেকে নেমে বাড়ি যাওয়ার সময় নিতাই ভাবলেন, ভালো হয়েছে বেচারা অম্বুজ এইবার যদি একটু গুছিয়ে নিতে পারে। কিন্তু ওকে দিয়ে ওর লাইফটা ইনসিওর করে নিতে হবে। নিতাই গোপনে গোপনে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট। নিতাই চলে গেলে অম্বুজাক্ষ কর্নওয়াল স্ট্রিটের জনস্রোতে ভাসতে ভাসতে বাসার উদ্দেশ্যে চলতে লাগলেন। কন্ট্রাক্টরের বাসায় একবার যাওয়া উচিত ছিল, তা আজ আর না গেলেও চলে। বিরাট নগরী, অজস্র ধারায় কর্মস্রোত উৎসারিত হচ্ছে। মানুষের মস্তিষ্ক, মানুষের দেহ, মানুষের মন একটি যন্ত্রে মথিত হয়ে যে অপূর্ব রসায়নে রূপায়িত হয়ে উঠছে, তার নাম সোমরস। মানুষের দেহ মনের চিরন্তন ক্ষুধা মেটাবার একটিমাত্র উপায়। এই কথা অম্বুজাক্ষের হঠাৎ মনে হলো। এই সোমরসের সন্ধান অম্বুজাক্ষ পেয়েছেন। ইহজীবনের ক্ষুধা বোধহয় আর তাকে পীড়া দেবে না। গল্পের শেষ প্রান্তে এসে দেখা গেল সেদিনও বর্ষা। অম্বুজাক্ষকেও দেখতে পাওয়া গেল। তার প্রকাণ্ড ত্রিতল বাড়ির বারান্দার সামনের জাফরিগুলির ওপরে বৃষ্টির প্রচণ্ড ছাট এসে চূর্ণীকৃত হয়ে যাচ্ছে। একখানা ইজি চেয়ারে দেহভার সমর্পণ করে অম্বুজাক্ষ একখানি দৈনিক পত্রিকার ব্যবসা সংক্রান্ত পৃষ্ঠাগুলি উল্টে যাচ্ছেন। রাত্রি, সমস্ত ঘরখানিতে একটা স্নিগ্ধ নীল আলো। মাথার উপরে একখানি পাখা বনবন করে ঘুরছে। নিচের কোনো একখানি ঘরে হিন্দুস্তানি ওস্তাদ কমলাকে গান শেখাচ্ছেন। তার গুরুগম্ভীর গলার সঙ্গে সঙ্গে কমলার লঘু চপল কণ্ঠস্বরের আওয়াজ বৃষ্টির ঝরঝর ধারার মধ্যে ভারী মধুর মনে হচ্ছে। ওপরের একখানি ঘরে প্রবেশিকা পরীক্ষার্থী খোকা
টিউটারের কাছে ইংরেজি পড়ছে। উমাশশী সুদূর অন্দরের মধ্যে কোনো গৃহকর্মে ব্যাপৃত আছেন বোধহয়। অম্বুজাক্ষ কাগজখানা একপাশে রেখে দিয়ে চশমা খুলে খাপের মধ্যে রেখে দিলেন। কপালে একবার হাত বুলিয়ে ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালেন। মাথার চুলগুলি প্রায় সাদা হয়ে এসেছে, কিন্তু জগৎ সংসারের বিশেষ কোনো পরিবর্তন নেই। সেই বৃষ্টি একইভাবে ঝরে পড়ছে। আজ হঠাৎ বাজারের কাছাকাছি সেই আত্মগোপন প্রয়াসী পাথরখানার কথা তার মনে পড়ে গেল। কাপড়ে কাদা ছিটকে এসে লেগেছিল। এখনও কাদা ছিটকে এসে যে লাগে না তা নয়, তবে মোটরের টায়ারে এসে লাগে, কাপড় পর্যন্ত পৌঁছয় না। অল্প একটু হাসলেন অম্বুজাক্ষ। হঠাৎ তার মনে হলো, আজ যদি মৃত্যু আসে তবে অভাব থাকবে না কোথাও। তার জীবনের পরীক্ষা শেষ হয়েছে। সোমরসের পাত্র কানায় কানায় পূর্ণ। সংসার তার কাছ থেকে আর কিছুই চাইতে পারে না। কিন্তু কোথায় সেই স্বাদ, জীবনের সেই বিচিত্র যৌবন, সেই আশা, সেই তৃপ্তিহীন আকাঙ্ক্ষা? আরও নতুন কোনো রসের পাত্র তাঁর চেষ্টার অপেক্ষায় এই বৃষ্টিধারা ধৌত অসীম অন্ধকারময়ী রজনীর ছায়াগুণ্ঠনের তলে হয়তো অনাবিষ্কৃত হয়ে পড়ে আছে। হয়তো তারই সন্ধানে অম্বুজাক্ষকে আবার পথচারী হতে হবে।